এসে রাত্রি 11টার সময় ধোয়াই। আর এগুলো সব ভোরবেলা আসছে? হ্যাঁ, এগুলো ছিল আর এই কটাই কিন্তু এই কটা 65 এই কটা ছিল। টোটাল কত তুমি কি রিপোর্ট দেখো? 65 65 জন আছে। 65 জনের মতো রিপোর্ট। 60-65 এরকম আছে। বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা করে বাবা রয়েছে তো, বাচ্চা কাচ্চা রয়েছে। এক একজন থাকে গাদ্দারি করে, দুই একজন আমার কিছু কিছু ভালো পুলিশ আছে গাড়ি বললে তো হবে না। গাদ্দারি করে। আমরা যেরকম চোর বলে আমরা বেশি কিছু বলতে পারি না, কিন্তু ওরা সবার ওই একই পাল্লাই ওজন বেশি। যেই ওজন করতে হয় কিছু কিছু জায়গায় এসেছে এবার যদি বলো তো কিছু হবে না। আমি জানি অবশ্যই রাখতে পারবি না। আমি তো আমার আইডি করে আমাকে এখন আমার এটা আপনারা আপনি ঘরে যেমন আমাকে শুনে থাকবেন আপনি নিয়েছেন বাচ্চা থাকলে পাল্টা তো দেখাস আমাদের উল্টো পাল্টা না, আমাদের যা এসে রাত্রি 11টার সময় ধোয়াই। কাজের সন্ধানে এসে অনেক বাংলাদেশি নাগরিক থেকে গিয়েছিলেন ভারতে, অথচ তাদের বেশিরভাগেরই হাতে কোনো নথি নেই। আবার অনেকেই পিছনের দরজা দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক তৈরি করে নিয়েছেন, ভোটও দিয়েছেন তিনবার। তারপরেও এসআইআর শুরু হওয়ায় যেহেতু 2002 সালের ভোটার তালিকায় তাদের কারো নাম নেই, সেই কারণে তারা ফিরে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশে। ফাইনাল ভোটার লিস্টের ভয়ে হাকিমপুর সীমান্তে বাংলাদেশিরা ভিড় করেছেন। বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কথা বলে জানা যায় তারা সকলেই কলকাতা সহ রাজ্যের অন্যান্য শহরতলিতে কাজ করতেন। কেউ পরিচারিকার কাজ, ভ্যান রিক্সা টানতেন, কেউ বা রাজমিস্ত্রি, ইটভাটার শ্রমিক হিসেবে ভারতে ছিলেন। এখন এসআইআর শুরু হওয়ার আবহে তাদের কাছে কোনো নথি না থাকায় নিজের দেশে ফিরে যেতে চাইছেন। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, যশোর, ঢাকা এলাকার বাসিন্দা এরা। এদের কাছে বৈধ নথি না থাকায় তাদের কেউ আশ্রয় দিতে বা কাজে নিতে চাইছে না। তাই এখন এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন সেই সব বাংলাদেশি নাগরিকরা। এরা সরকারের রেশন পরিষেবা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার সবই নাকি পেতেন, আর সেজন্য ফের ভোটার আইডি কার্ড থেকে শুরু করে আধার কার্ড বানিয়ে নিয়েছিলেন তারা। ফাইনাল ভোটার লিস্টের ভয়ে দেশে ফিরতে তারা উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে ভিড় জমিয়েছেন। সেই ছবি ধরা পড়ল উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের হাকিমপুর সীমান্তে। দেখুন সেই ছবি। চোর বলে আমরা বেশি কিছু বলতে পারি না, কিন্তু ওরা সবার ওই একই পাল্লাই ওজন বেশি। যেই ওজন করতে হয় কিছু কিছু জায়গায় এসেছে এবার যদি বলো তো কিছু হবে না। আমি জানি অবশ্যই রাখতে পারবি না। এর আগে আমাদের প্রতিনিধি এক বাংলাদেশি ব্যক্তিকে প্রশ্ন করেছিলেন কত টাকা দিয়ে কিভাবে ভারতে এলেন। তিনি আজ তাক বাংলায় স্পষ্ট জানান, আমি বাংলাদেশি, 8 বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছি, ভিসা নিয়ে আসিনি, দালাল মারফত এসেছিলাম। ধামাখালি হয়ে নদী পার হয়ে ভারতে এসেছি। দালাল একজনের কাছ থেকে 6,000 টাকা করে নিয়েছিল, আর সেই সময় আমার সঙ্গে আমার দিদি ও আমার মা আসে। এখানে আমি রাজমিস্ত্রির কাজ করতাম। এখানকার আধার ও ভোটার কার্ড রয়েছে। সেই সময় আমার সহকর্মী তাপস সেনগুপ্তকে কি জানিয়েছিলেন ওই বাংলাদেশি নাগরিক, শুনুন। আমি দেশে ফিরে যাবো। কোন দেশ? বাংলাদেশ। কেন? এই হুড়োতাড়া হচ্ছে এই জন্য। তুমি বাংলাদেশি না ভারতীয়? বাংলাদেশ। বাংলাদেশি। হ্যাঁ। কবে এসছো ভারতে? এই 8 বছর। 8 বছর? হ্যাঁ। ভিসা নিয়ে এসছো? না, তাহলে এমনি ওই দালালের মাধ্যমে এসেছিলাম। দালালের মাধ্যমে? কিভাবে এলে? ওই ধামাখালি। ধামাখালি নদী পার করে? হ্যাঁ, নদী পার করে। কত টাকা নিয়েছিল? হ্যাঁ, টাকা নিয়েছিল। কত করে? ওই এক একজনের ওই 6,000। 6,000 করে 6,000 নিয়েছিল। করে। কতজন এসেছিল তখন? তখন আমি এসেছিলাম, আমার দিদি, আমার মা, আমার দিদি আর আমার মা। 3 জন এসেছিলে? হ্যাঁ। 3 জন। আর ওই যে ওরা তো বাচ্চা কাছে তো এখানে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর এখানে কি কাজ করতে? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির হ্যাঁ। কাজ। তো তোমাদের কি এখানে সচিত্র পরিচয়পত্র আছে ভারতের? হ্যাঁ, আছে। কি আছে দেখি? আছে তোমার কাছে সচিত্র পরিচয়? ওই যে ওই দেখি একদম। দেখা ওটা। আর কি আছে এখানকার কাগজ? এখানকার আধার কার্ড আর ভোটার কার্ড। আধার কার্ড, ভোটার কার্ড। শুনলেন আপনারা, বাংলাদেশি নাগরিক তারা স্বীকার করছেন তারা কিভাবে বর্ডার পেরিয়ে, সীমান্ত পেরিয়ে 6,000 করে টাকা দিয়ে কিভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এদিকে
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের ডেমোগ্রাফি চেঞ্জের বিষয়ে আজ তাক বাংলাকে বলেন, বাংলাদেশের রাজনৈতিক নেতারা সরাসরি বলতে শুরু করেছেন নর্থ ইস্ট নাকি বাংলাদেশের অংশ। বাংলাদেশের ম্যাপেও তারা নর্থ ইস্টকে অন্তর্ভুক্তি করে ফেলেছে। যবে থেকে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে আর তারপর মোহাম্মদ ইউনূসের সরকার আসে, তখন থেকে ভারত বিরোধী কার্যকলাপ শুরু হয়ে গিয়েছে। চিকেন নেক দিয়ে হুমকি দিচ্ছে। আমাদের তাদের অ্যালার্ট করা উচিত, যখন কেউ ভারতের সঙ্গে নেই মানে সে পাকিস্তানের সঙ্গে রয়েছে। আমাদের আর্মি প্যারামিলিটারি ফোর্স রেডি রাখতে হবে। হিমন্ত বিশ্ব শর্মা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বলেছেন শুনুন। आपने बॉर्डर स्टेट की बात की थी और आपने कहा कि बांग्लादेश के कई लोग हैं, हमारा जो डेमोग्राफी है वो शुरू से हमें बचपन से थोड़ा सा ऐसे संभल के चलना पड़ता है। बांग्लादेश में जो हालात बीते दिनों बदले हैं, क्या उसका भी एक इन्फ्लुएंस और असर आप देख रहे हैं? देखिए, अभी बांग्लादेश एंड इट्स पॉलिटिकल लीडर्स ये लोग बहुत स्ट्रेट से बोलना शुरू किया कि नॉर्थ ईस्ट हैज टू बी पार्ट ऑफ बांग्लादेश। अभी आपको देखा होगा कि मोहम्मद यूनिस जब फॉरेन लीडर्स आते हैं, ही प्रेजेंटेड ए मैप ऑफ बांग्लादेश विथ नॉर्थ ईस्ट इंटीग्रेटेड टू दैट पर्टिकुलर मैप। सो जब से शेख हसीना का गवर्नमेंट डिस्क्लोज हुए, मोहम्मद यूनिस का सरकार आए, एंटी इंडिया प्रोपोगेंडा ज्यादा हुए, खास करके कि नॉर्थ ईस्ट हमारा है। एंड चिकन नेक को लेके जो ब्लैकमेलिंग है, दे हैव उन्होंने अपना स्टेक बढ़ा दिया है। सो मेरा लगता है कि दैट वाज द डिजाइन राइट फ्रॉम द डेज ऑफ जुल्फिकर अली भुट्टो व्हेन इट वाज अनडिवाइडेड पाकिस्तान। मेरा लगता है कि यू कैनॉट ट्रीट बांग्लादेश एज ए फ्रेंडली कंट्री, यू हैव टू रिमेन अलर्ट एंड दे हैव ए sinister design so far as north east is concerned. Now it has become apparent. अभी वो दिखाई देते हैं straight away. हाँ, और वो बांग्लादेश और पाकिस्तान आपस में इस वक्त फ्लर्ट करते हुए दिख रहे हैं। Obviously जब आप इंडिया का साथ नहीं है, you will be with पाकिस्तान. So वो तो एक बात है, लेकिन हमारे नॉर्थ ईस्ट का ऊपर जो एक तत्काल प्रभाव हो सकता है, it is like in that scenario. So हम लोग अपना विजिलेंस को बढ़ा के रखना है। वी हैव टू पोस्ट मोर एंड मोर आर्मी पैरामिलिटारी एटलीस्ट फॉर डिफेंसिव पर्पसेस इफ नॉट ऑफेंसिव। আপনাদের শোনালাম হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য। অসমের মুখ্যমন্ত্রী তিনি এই নর্থ ইস্ট এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী যে জায়গাগুলো, সেখানে কি সিচুয়েশন তৈরি হয়ে রয়েছে সে প্রসঙ্গে কি বললেন। ঠিক একই রকমভাবে এই আশঙ্কার জায়গা কিন্তু পশ্চিমবঙ্গেও রয়েছে। তার কারণ পশ্চিমবঙ্গও তো বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে, তাই না? একবার ভেবে দেখুন, যে বাংলাদেশিরা যাদের কথা বক্তব্য আপনাদের শোনালাম, তারা ভারতে এসে থাকছিলেন, বছরের পর বছর এখান থেকে রোজগার করে যাচ্ছিলেন, তারা এই এসআইআর চালু হওয়ার জন্য তারা এখন বাংলাদেশে বর্ডার টপকে বা বিএসএফ এর সাহায্যে তারা আবার বাংলাদেশে ফিরে যেতে চাইছেন। তো এই প্রসঙ্গে আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।